প্রায় ১.৫ বিলিয়ন মুসলমানের কৌশলগত শক্তির প্রতীক, আবার পশ্চিমা বিশ্বের চোখে এক বিপজ্জনক রাষ্ট্র। এমন এক দেশ যার হাতে রয়েছে গ্রহের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা, কিন্তু যার সাধারণ মানুষ প্রতিদিন লড়াই করে এক মুঠো আটা আর বিদ্যুতের জন্য। যে দেশ একদিকে যেমন বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী পরিচালনা করে, অন্যদিকে তেমনই ঋণের বোঝায় জর্জরিত হয়ে আন্তর্জাতিক সাহায্যের দিকে তাকিয়ে থাকে। এই চরম বৈপরীত্যের নাম পাকিস্তান। কিন্তু আসল প্রশ্ন হলো, কিভাবে একটি দেশ ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও এতটা ভঙ্গুর হতে পারে? পারমাণবিক শক্তি কি দেশটির জন্য আশীর্বাদ নাকি এক অভিশাপ? এই জটিল ধাঁধার উত্তর খুঁজতে হলে আমাদের উন্মোচন করতে হবে এর ভিত্তি, সে মাটি, ইতিহাস আর মানুষকে, যা এই পারমাণবিক স্তম্ভকে ধরে রেখেছে। চলুন পাকিস্তানের সেই মৌলিক ক্যানভাসের সাথে পরিচিত হওয়া যাক। পাকিস্তান দক্ষিণ এশিয়ার ঠিক সেই কৌশলগত সংযোগস্থলে অবস্থিত, যেটিকে একই সাথে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার প্রবেশদ্বারে পরিণত করেছে। এর পূর্বে ভারত, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, উত্তরে চীন এবং দক্ষিণে সুবিশাল আরব সাগর। এই অনন্য অবস্থান দেশটিকে প্রাচীন সিল্ক রোড থেকে শুরু করে আধুনিক ভূ রাজনীতি পর্যন্ত সব যুগেই এক অপরিহার্য নেক্সাসে পরিণত করেছে। এটি শুধু একটি দেশ নয়, এটি একটি সেতুবন্ধন, যেখানে তিনটি ভিন্ন অঞ্চলের সভ্যতা, বাণিজ্য ও সংঘাত এসে মিলিত হয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে পাকিস্তানের মোট আয়তন প্রায় ৮,৮১,০০০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় ৫ গুণেরও বেশি বড়। এর ভৌগোলিক বৈচিত্র্য এক কথায় অবিশ্বাস্য। এর উত্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া কারাকোরাম, হিন্দুকুশ আর হিমালয়ের বরফ ঢাকা চূড়া, যেখানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 অবস্থিত। আবার দক্ষিণে রয়েছে আরব সাগরের উষ্ণ উপকূল, পশ্চিমে বেলুচিস্তানের ঊষর মরুপ্রান্তর, আর পূর্বে সিন্ধু নদের অববাহিকায় পাঞ্জাবের উর্বর সমভূমি, যা ৫ নদীর দেশ নামে পরিচিত এবং এ অঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে কাজ করে। এই বিশাল ভৌগোলিক বৈচিত্র্যের কারণে পাকিস্তানের জলবায়ু চরম বিপরীতধর্মী। উত্তরে যেখানে হাড় কাঁপানো শীত, সেখানে সিন্ধুর জেকোবাবাদের মতো শহরে গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে দেশটি আজ মারাত্মক পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। হিমালয়ের বরফগলা পানির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা, দীর্ঘস্থায়ী খরা এবং পানি সংকট, এই সমস্যাগুলো পাকিস্তানের কৃষিনির্ভর সমাজ এবং কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ২০২৫ সালের জাতিসংঘ প্রাক্কলন অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৪ কোটিরও বেশি, যেটিকে বিশ্বের ৫ম জনবহুল দেশে পরিণত করেছে। এটি ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যেখানে জনসংখ্যার ৯৬%-রও বেশি ইসলাম ধর্মের অনুসারী। তবে পাকিস্তান জাতিগতভাবে একরূপী নয়। এখানকার বৃহত্তম জনগোষ্ঠী হল পাঞ্জাবি, যারা মোট জনসংখ্যার ৪৪%। এছাড়াও রয়েছে পশতুন, সিন্ধি, বেলুচ এবং মুজাহিরদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী, যাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং পরিচয়। দেশটির রাষ্ট্রভাষা উর্দু হলেও মাত্র ৭% মানুষের মাতৃভাষা এটি। পাঞ্জাবি, সিন্ধি, পশতু এবং বেলুচি মূলত প্রধান কথ্য ভাষা। পাকিস্তানের প্রশাসনিক ক্ষমতার শান্ত কেন্দ্রবিন্দু হল এর রাজধানী ইসলামাবাদ। করাচি বা লাহোরের ঐতিহাসিক কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি একটি পরিকল্পিত নগরী, যা প্রকৃতির কোলে জায়গা নিয়েছে। প্রায় ৯০৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরটি মার্গাল্লা পাহাড়ের সবুজ পাদদেশে অবস্থিত। প্রায় ১২ লক্ষেরও কিছু বেশি মানুষের বসবাস হওয়ায় শহরটির পরিকল্পিত কাঠামো এবং প্রশস্ত রাস্তার কারণে এটিকে পাকিস্তানের সবচেয়ে খোলামেলা এবং যানজটমুক্ত শহর বলা হয়। করাচি। করাচি পাকিস্তানের বৃহত্তম শহর এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র। আরব সাগরের তীরে অবস্থিত এই মেগাসিটিতে প্রায় ২ কোটি মানুষ বাস করে। দেশের প্রধান দুটি সমুদ্র বন্দর করাচি পোর্ট এবং পোর্ট কাসিম এখানে অবস্থিত, যা পাকিস্তানের আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি এবং অর্থনীতির লাইফলাইন হিসেবে কাজ করে। এটি দেশের আর্থিক রাজধানীও, যেখানে স্টেট ব্যাংক ও স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর রয়েছে। তবে বিশাল জনগোষ্ঠীর কারণে শহরটি তীব্র যানজট, দূষণ ও দুর্বল অবকাঠামোর মতো বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। লাহোর। লাহোর পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী এবং পাঞ্জাব প্রদেশের কেন্দ্র। প্রায় ১,৭৭১ বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল শহরটিতে বাস করে প্রায় ১,৪০,০০,০০০ মানুষ, যা এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম মেগা সিটিতে পরিণত করেছে। শহরটি এর সমৃদ্ধ মুঘল স্থাপত্য, যেমন বাদশাহী মসজিদ ও লাহোর ফোর্টের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এর অসংখ্য পার্ক ও সবুজ এলাকার জন্য একে গার্ডেন সিটি বা বাগানের শহরও বলা হয়। লাহোর শুধু ইতিহাসে সমৃদ্ধ নয়, এটি শিক্ষা, শিল্প ও বিনোদনেরও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার প্রাণবন্ত ফুড স্ট্রিটগুলো ভোজন রসিকদের কাছে স্বর্গ হিসেবে পরিচিত। পাকিস্তান একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রজাতন্ত্র।
দেশটি 4টি প্রদেশ পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান এবং কিছু ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত। তবে দেশটির রাজনৈতিক ইতিহাসে বেসামরিক সরকারের পাশাপাশি সামরিক বাহিনীর হস্তক্ষেপ একটি পুনরাবৃত্তিমূলক বাস্তবতা। পাকিস্তানের জাতীয় পতাকা দেশটির পরিচয়ের এক গভীর প্রতীক। এর গাঢ় সবুজ অংশ ইসলাম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার প্রতিনিধিত্ব করে, আর সাদা অংশটি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও উপস্থিতি স্বীকার করে নেয়। পতাকার সাদা চাঁদ ও তারা যথাক্রমে অগ্রগতি ও আলোর প্রতীক। দেশটির জাতীয় সঙ্গীত পাক সর জমিন, যা ফার্সি ভাষায় রচিত, তা দেশটির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের কথা মনে করিয়ে দেয়। পাকিস্তানের জন্মের বীজ বোনা হয়েছিল ব্রিটিশ ভারতের মাটিতে, কিন্তু এর শেকড় ছিল আরও গভীরে। 1957 সালে সিপাহী বিদ্রোহের পর যখন মুঘল সাম্রাজ্যের শেষ প্রদীপটাও নিভে গেল, তখন ব্রিটিশরা পুরো ভারতের একচ্ছত্র অধিপতি হয়ে বসল। এই নতুন বাস্তবতায় ভারতের মুসলমানরা অনুভব করতে শুরু করল যে তারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে উঠে আসেন স্যার সৈয়দ আহমদ খানের মতো নেতারা। তিনি আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলিমদের জন্য আধুনিক শিক্ষার দরজা খুলে দেন। তার মূল দর্শন ছিল মুসলিমদের অধিকার আদায় করা। এটি ছিল মুসলিমদের জন্য একটা পৃথক রাজনৈতিক পরিচয়ের প্রথম ধাপ। রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া প্রথম বড় পদক্ষেপটি নেওয়া হয় 1906 সালে। এই ঢাকা শহরে নবাব সলিমুল্লাহর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আল ইন্ডিয়া মুসলিম লীগ। শুরুতে এর লক্ষ্য ছিল ব্রিটিশদের কাছে মুসলিমদের স্বার্থ তুলে ধরা, কিন্তু সময়ের সাথে সাথে এই সংগঠনের লক্ষ্য আমূল বদলে যায়। পাকিস্তানের জন্মের পেছনে যে দর্শনটি কাজ করেছিল তা হল টু নেশন থিওরি বা দ্বিজাতীয় তত্ত্ব। এর মূল কথা ছিল ভারতের হিন্দু এবং মুসলমানরা কেবল দুটি ভিন্ন ধর্ম নয়, বরং দুটি পৃথক জাতি। তাদের সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাত্রা এতটাই ভিন্ন যে তারা কখনো এক হয়ে একটি রাষ্ট্র গঠন করতে পারবে না। এই দর্শনের বুদ্ধিভিত্তিক ভিত্তি স্থাপন করেন কবি ও দার্শনিক ডক্টর আল্লামা ইকবাল। 1930 সালের মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে তিনি প্রথম উত্তর পশ্চিম ভারতে মুসলিমদের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্রের ধারণা দেন। তাকে বলা হয় পাকিস্তানের আধ্যাত্মিক জনক। কিন্তু এই স্বপ্নের সবচেয়ে বড় রূপকার এবং চালিকা শক্তি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি শুরুতে ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের একজন বড় দূত। কংগ্রেসের সক্রিয় সদস্য হিসেবে তিনি বিশ্বাস করতেন একসাথে ভারতের ভবিষ্যৎ গড়া সম্ভব। কিন্তু কংগ্রেসের সাথে মতবিরোধ এবং মুসলিমদের রাজনৈতিক অধিকার নিয়ে হতাশা তাকে ধীরে ধীরে ঠেলে দেয় এক ভিন্ন পথে। তার তীক্ষ্ণ বুদ্ধি, আপসীন ব্যক্তিত্ব এবং লৌহ কঠিন সংকল্প মুসলিম লীগকে এক অদম্য রাজনৈতিক শক্তিতে পরিণত করে। অনুসারীরা তাকে ভালোবেসে উপাধি দেয় কায়েদে আজম বা মহান নেতা। কিন্তু এই আন্দোলন শুধু পশ্চিমের ছিল না, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলা এবং আসামে এই স্বপ্নের মশাল জ্বালিয়ে রেখেছিলেন আরও কয়েকজন প্রভাবশালী নেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলার এক দূরদর্শী নেতা, যার রাজনৈতিক প্রজ্ঞা পাকিস্তান আন্দোলনকে দিয়েছিল নতুন গতি। গ্রামের সাধারণ মানুষের অধিকারের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর সোহরাওয়ার্দীর ছত্রছায়ায় একজন তরুণ ছাত্র নেতা হিসেবে রাজনীতির ময়দানে উত্থান ঘটেছিল শেখ মুজিবুর রহমানের। পাকিস্তান ধারণার আনুষ্ঠানিক এবং চূড়ান্ত ঘোষণাটি আসে 1940 সালে। লাহোরের মিন্টো পার্কে মুসলিম লীগের ঐতিহাসিক অধিবেশনে পাশ হয় লাহোর প্রস্তাব। বাংলার নেতা এ.কে ফজলুল হক উত্থাপিত সেই প্রস্তাবে বলা হয় ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। এই প্রস্তাবটি পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিতি পায় এবং পাকিস্তান আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে তা নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে আলোচনা ব্যর্থ হয়। জিন্নাহ অখণ্ড ভারতের মুসলিমদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ দাবি করেন। অন্যদিকে কংগ্রেস একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পক্ষে ছিল। আলোচনা ব্যর্থ হওয়ার পর মুসলিম লীগ 1946 সালের 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডিরেক্ট অ্যাকশন ডে এর ডাক দেয়। এর উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে পাকিস্তান দাবিকে তুলে ধরা। কিন্তু সেদিন কলকাতায় যা ঘটেছিল তা ছিল এক নারকীয় হত্যাযজ্ঞ। হিন্দু মুসলিম দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়। দ্য গ্রেট কেলকাটা কিলিং নামে পরিচিত এই দাঙ্গা পুরো ভারতে ছড়িয়ে পড়ে এবং বুঝিয়ে দেয় সহাবস্থান আর সম্ভব নয়। অবশেষে 1947 সালের 14 আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে জন্ম নেয় বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এর একদিন পরেই 15 আগস্ট স্বাধীন হয় ভারত। পাকিস্তানি সংস্কৃতি মূলত আতিথেয়তা, শক্তিশালী পারিবারিক বন্ধন এবং গভীর ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মেহমান নওয়াজি বা অতিথি আপ্যায়ন এখানকার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে অপরিচিতকেও পরম যত্নে আপ্যায়ন করা হয় এবং খাবারকে কেন্দ্র করে তাদের পারিবারিক ও সামাজিক জীবন আবর্তিত হয়। পাকিস্তানি খাদ্যাভ্যাস মুঘল, ফার্সি এবং মধ্য এশীয় রন্ধনশিল্পের এক সমৃদ্ধ মিশ্রণ। লাহোরের মিষ্টান্নের খাবার, করাচির সিন্ধি বিরিয়ানি এবং পেশোয়ারি চপসির টিক্কা কাবাব বিশ্বজুড়ে বিখ্যাত। এখানকার খাবার, বিশেষ করে বিরিয়ানি, পেশোয়ারের চাপলি কাবাব এবং গরম গরম নান রুটি দক্ষিণ এশিয়ার এক অভিন্ন ঐতিহ্যের অংশ।
তবে পাকিস্তানের সংস্কৃতি সবচেয়ে রঙিন এবং স্বতন্ত্র দিকটি হল ট্রাক আর্ট। সাধারণ ট্রাককে এক চলন্ত শিল্পকর্মে পরিণত করার এই ঐতিহ্য আজ বিশ্বজুড়ে পরিচিত। সঙ্গীতের ক্ষেত্রে নুসরত ফতেহ আলী খানের মতো কিংবদন্তিদের কাওয়ালি সুফিবাদের আধ্যাত্মিকতাকে তুলে ধরে। আবার আধুনিক সময়ে কোক স্টুডিও ঐতিহ্যবাহী সুরের সাথে পশ্চিমা সংস্কৃতির ফিউশন ঘটিয়ে নতুন প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঈদ এখানকার প্রধান ধর্মীয় উৎসব, যা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করা, নতুন পোশাক পরা এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করার মাধ্যমে অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান তার অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে আরব সাগরের তীরে অবস্থিত গোয়াদর বন্দর, যা পাকিস্তানকে মধ্য এশিয়া এবং চীনের সাথে যুক্ত করার এক নতুন গেটওয়ে হিসেবে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর 2025 সালের পূর্বাভাস অনুযায়ী পাকিস্তানের নমিনাল জিডিপি প্রায় $360 বিলিয়ন, যা এর বিশাল জনগণের তুলনায় বেশ কম। বিশ্বব্যাংকের তথ্যমতে পাকিস্তানের মাথাপিছু আয় প্রায় $1,600। এই পরিসংখ্যানটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশ পেছনে। ভারতের মাথাপিছু আয়ের প্রায় অর্ধেক এবং বাংলাদেশের চেয়েও উল্লেখযোগ্যভাবে কম। দশকের পর দশক ধরে রাজনৈতিক অস্থিরতা এবং কাঠামোগত দুর্বলতা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বারবার বাধাগ্রস্ত করেছে। পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড হল এর টেক্সটাইল বা বস্ত্রশিল্প। দেশটির মোট রপ্তানি আয়ের অর্ধেকেরও বেশি আসে এই একটি খাত থেকে। ফয়সালাবাদ, যা পাকিস্তানের ম্যানচেস্টার নামে পরিচিত, এবং করাচির কারখানাগুলোতেও তৈরি পোশাক, সুতা এবং কাপড় বিশ্বজুড়ে রপ্তানি হয়। এর পাশাপাশি সিমেন্ট এবং সার শিল্প বেশ শক্তিশালী। পাকিস্তান এখনও মূলত একটি কৃষি নির্ভর দেশ। এর প্রায় 40% শ্রমশক্তি কৃষির সাথে জড়িত। সিন্ধু নদের আশীর্বাদে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের উর্বর সমভূমিতে প্রচুর পরিমাণে গম, আখ, তুলা এবং ডাল উৎপাদিত হয়। প্রাকৃতিক সম্পদের মধ্যে দেশটির উত্তরাঞ্চলে মূল্যবান মার্বেল এবং দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তবে দুর্বল অবকাঠামোর কারণে এ সম্পদ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। অন্যদিকে এর প্রধান আমদানি পণ্য হল জ্বালানি তেল, যন্ত্রপাতি এবং রাসায়নিক, যা দেশটির বাণিজ্য ঘাটতির একটি বড় কারণ। চীন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত হল পাকিস্তানের প্রধান বাণিজ্যিক অংশীদার। পাকিস্তানের মুদ্রা হল পাকিস্তানি রুপি PKR। গত কয়েক দশক ধরে মুদ্রার অবমূল্যায়ন এবং উচ্চ মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতির একটি বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তানের সাধারণ নাগরিকদের জীবনযাত্রা উচ্চ মুদ্রাস্ফীতির কারণে অত্যন্ত কঠিন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হওয়ায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জীবন ধারণ করা বেশ কষ্টকর। 2025 সালের তথ্য অনুযায়ী দেশটির ন্যূনতম মাসিক মজুরি প্রায় 32,000 রুপি, যা প্রায় $110 সমান। গড় বেতন এর চেয়ে কিছুটা বেশি হলেও করাচি বা লাহোরের মতো বড় বড় শহরের বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ মেটানো এক বিরাট চ্যালেঞ্জ। এই আর্থিক চাপই পাকিস্তানের সাধারণ মানুষের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা। বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচকে পাকিস্তানের অবস্থান খুব একটা ভালো নয়। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা উদ্বেগ এবং জটিল আমলাতন্ত্র বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় উদ্যোক্তা উভয়ের জন্যই বড় বাধা তৈরি করে। পাকিস্তানের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রধান উৎস হল এর দীর্ঘদিনের মিত্র চীন, বিশেষ করে CPEC প্রকল্পের অধীনে। তবে দেশটির অর্থনীতির আসল লাইফলাইন হল রেমিটেন্স। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকায় কর্মরত কোটি কোটি প্রবাসী পাকিস্তানি প্রতি বছর যে অর্থ পাঠান তা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বাঁচিয়ে রাখে। এই রেমিটেন্স ছাড়া পাকিস্তানের অর্থনৈতিক চাকা সচল রাখা কঠিন। এক কথায় পাকিস্তানের অর্থনীতি হল অপার সম্ভাবনা এবং কঠিন বাস্তবতার এক জটিল মিশ্রণ। কিন্তু এই অর্থনৈতিক চ্যালেঞ্জের আড়ালে দেশটির সমাজ, তারুণ্য এবং ভবিষ্যতের স্বপ্নগুলো কেমন? পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা এক চরম বৈষম্য এবং চ্যালেঞ্জের প্রতিচ্ছবি। একদিকে যেমন রয়েছে আধুনিকতার ছোঁয়া, অন্যদিকে তেমনি এক গভীর সংকট। ইউনেস্কোর তথ্য মতে দেশটির সামগ্রিক সাক্ষরতার হার প্রায় 60% কাছাকাছি, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্নগুলোর একটি। বিশেষ করে গ্রামীণ নারী শিক্ষার হার আশঙ্কাজনকভাবে কম। এই চিত্রটি পাকিস্তানের অগ্রগতির পথে অন্যতম বড় বাধা। তবে এই সংকটের আড়ালে দাঁড়িয়ে আছে কিছু বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো মেধা ও গবেষণার এক একটি দ্বীপের মতো। লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস। লাহোরে অবস্থিত ইউনিভার্সিটিকে বলা হয় পাকিস্তানের হার্ভার্ড। এটি দেশের সবচেয়ে খ্যাতনামা বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা মূলত বিজনেস, অর্থনীতি এবং সোশ্যাল সায়েন্সের জন্য বিখ্যাত। এখান থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা দেশের কর্পোরেট এবং সরকারি খাতের শীর্ষস্থানীয় পদগুলো অলংকৃত করে। আগা খান ইউনিভার্সিটি আগু। করাচিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা বিজ্ঞানে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা। এর হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রগুলো আন্তর্জাতিক মানের, যা পাকিস্তানকে উন্নত স্বাস্থ্যসেবা এবং মেডিকেল গবেষণার ক্ষেত্রে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দিয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি NUST। ইসলামাবাদে অবস্থিত NUST হল দেশের প্রধান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি পাকিস্তানের প্রযুক্তি, প্রতিরক্ষা এবং সাইবার সিকিউরিটির প্রজন্মকে তৈরি করেছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো একদিকের বাস্তবতা মাত্র। এর ঠিক উল্টো দিকে রয়েছে লক্ষ লক্ষ স্কুল ছুট শিশু, জরাজীর্ণ সরকারি স্কুল এবং মানসম্মত শিক্ষকের তীব্র সংকট। এই আকাশ পাতাল বৈষম্যই দেশটির সামাজিক কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার মতো পাকিস্তানের স্বাস্থ্যসেবাও দ্বিধাবিভক্ত। গ্রামের কোটি কোটি মানুষ এখনও প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর তথ্য অনুযায়ী পাকিস্তানের মানুষের গড় আয়ু প্রায় 67 বছর, যা বাংলাদেশ এবং ভারতের তুলনায় কম। অপুষ্টি এবং প্রতিরোধযোগ্য রোগের কারণে শিশু ও মাতৃমৃত্যু হার এখনও একটি বড় চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদের কারণে গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় অবস্থান করে। তবে সমস্ত চ্যালেঞ্জের মাঝেও পাকিস্তানের প্রযুক্তি এবং ডিজিটাল সংযোগের বিকাশ ঘটেছে। দেশটির প্রায় 18 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে। পাকিস্তানি টিভি ড্রামাগুলো তাদের গল্প এবং অভিনয়ের জন্য শুধু দেশে নয়, বিশ্বজুড়ে সমাদৃত, যা দুই দেশের কাঁটাতার পেরিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পাকিস্তানের মাটি যে কত হাজার বছরের ইতিহাসের ধারক তার প্রমাণ দেয় দেশটির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো। এর মধ্যে অন্যতম হল মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, যা প্রায় 4500 বছর আগে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। অন্যদিকে লাহোরে অবস্থিত লাহোর ফোর্ট অ্যান্ড শালিমার গার্ডেন মুঘল সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর এক জীবন্ত প্রমাণ। পাকিস্তানের পর্যটন শিল্প এক অপার সম্ভাবনার নাম, যা এখনও পুরোপুরি বিকশিত হয়নি। দেশটির উত্তরাঞ্চলে, বিশেষ করে হুঞ্জা উপত্যকা, রূপাল, বার্লিস্তান এবং সোয়াত উপত্যকা তাদের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবীর বুকে স্বর্গ হিসেবে পরিচিত। তবে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং দুর্বল অবকাঠামোর কারণে এই খাতটি এখনও তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেনি। সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান বিশ্বকে উপহার দিয়েছে বহু মেধাবী ব্যক্তিত্ব। বিজ্ঞানে নোবেল বিজয়ী পদার্থবিদ ডক্টর আব্দুস সালাম, সঙ্গীতে উস্তাদ নুসরাত ফতেহ আলী খান কাওয়ালিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। আর রাজনীতিতে দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং ক্রিকেট তারকা থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান প্রত্যেকে বিশ্বমঞ্চে বেনিন আলোকিত। একটি দেশের আসল পরিচয় শুধু তার অর্থনীতি বা সংস্কৃতি দিয়ে হয় না, তার আসল শক্তি লুকিয়ে থাকে তার সামরিক সামর্থ্য এবং ভূরাজনৈতিক চালের মধ্যে। পাকিস্তানের ক্ষেত্রে এই কথাটি অক্ষরে অক্ষরে সত্যি। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পাকিস্তানের সামরিক শক্তি মূলত 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: এর বিশাল সেনাবাহিনী, আধুনিক বিমান বাহিনী এবং ক্রমবর্ধমান নৌবাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান বিশ্বের সেরা 10টি সামরিক শক্তির মধ্যে একটি। প্রায় 6,50,000-এরও বেশি সক্রিয় সেনা নিয়ে গঠিত পাকিস্তান আর্মি বিশ্বের অন্যতম বৃহৎ স্থলবাহিনী। এর সাথে রয়েছে আরও 5,50,000 রিজার্ভ সদস্য। দেশের দুর্গম সীমান্ত রক্ষা করা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব সর্বত্র। তাদের প্রধান যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আল খালিদ এবং আল জারার মতো অত্যাধুনিক ট্যাঙ্ক। পাকিস্তানের বিমান বাহিনী অত্যন্ত দক্ষ এবং আধুনিক একটি শক্তি। চীনের সাথে যৌথভাবে নির্মিত F-17 থান্ডার ফাইটার জেটগুলো এর মেরুদণ্ড। এর পাশাপাশি আমেরিকার তৈরি F-16 ফ্যালকন এবং বিভিন্ন ধরনের ড্রোন বিমান বাহিনীকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। নৌবাহিনী আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় পাকিস্তানের নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। সাবমেরিন, ফ্রিগেট এবং মিসাইল বোট দিয়ে সাজানো এই বাহিনী চীনের সহায়তায় নির্মিত বন্দরের মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করছে। তবে পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তির চেয়েও যা তাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর করে তুলেছে তা হল এর পারমাণবিক অস্ত্র। ভারতের 1974 সালের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তান নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের পেছনে ছোটে। ডক্টর আব্দুল কাদির খানের নেতৃত্বে কয়েক দশকের গোপন প্রচেষ্টার পর 1998 সালে পাকিস্তান সফল পারমাণবিক পরীক্ষা চালায় এবং মুসলিম বিশ্বের প্রথম এবং একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে দেশটির প্রায় 170টির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়, যা ভারতের চেয়ে কিছুটা বেশি। পাকিস্তানের ক্ষমতার করিডোরে আরও একটি শত্রু রয়েছে, যা কাজ করে পর্দার আড়ালে থেকে। দেশটির গোয়েন্দা সংস্থা ISI মানে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে প্রায়শই বলা হয় এ স্টেট উইদিন এ স্টেট বা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। আফগান যুদ্ধ থেকে শুরু করে কাশ্মীর সংকট পর্যন্ত এর কার্যক্রম এবং প্রভাব এতটাই গভীর যে পাকিস্তানের পররাষ্ট্র নীতি প্রায়শই ISI এর গোয়েন্দা কার্যালয় থেকে নির্ধারিত হয় বলে মনে করা হয়। এই বিশাল সামরিক শক্তি পাকিস্তানের ভূ রাজনৈতিক অবস্থানকে এক জটিল এবং বিপজ্জনক দাবা খেলায় পরিণত করেছে। ভারত জন্মের পর থেকেই ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এক চিরপ্রতিদ্বন্দ্বিতা। কাশ্মীর সমস্যা এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু, যা নিয়ে দুটি দেশ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। পারমাণবিক অস্ত্র এই দুই দেশকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ থেকে বিরত রাখলেও সীমান্ত সংঘাত এবং ছায়াযুদ্ধ আজও চলমান। চীন হল পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত এবং অল ওয়েদার ফ্রেন্ড বা সব মৌসুমের বন্ধু।
চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এবং সামরিক সহযোগিতা এই বন্ধুত্বকে এক কৌশলগত সম্পর্কে রূপ দিয়েছে। আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক সবচেয়ে জটিল। কখনো তারা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের প্রধান মিত্র, আবার কখনো অবিশ্বাস আর অভিযোগের কেন্দ্রবিন্দু। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও সীমান্তে মাঝে মাঝে উত্তেজনা ও সংঘর্ষ দেখা যায়। পাকিস্তান মানবিক সহায়তা ও অবকাঠামো খাতে সমর্থন দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চায়। পাকিস্তানের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গতিশীল এবং প্রায়শই অস্থির। দেশটির রাজনীতি মূলত কয়েকটি প্রধান রাজনৈতিক দল, শক্তিশালী সামরিক স্থাপনা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার এক জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ঘন ঘন সরকার পতন এখানকার রাজনৈতিক সংস্কৃতির এক নিয়মিত চিত্র, যা দেশের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে। সব মিলিয়ে পাকিস্তান তার সামরিক শক্তি দিয়ে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রেখেছে, কিন্তু এই শক্তির এক বিরাট মূল্যও দিতে হয়। দেশটির জাতীয় বাজেটের একটি বিশাল অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হয়, যা শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এই সামরিক শক্তি দেশটির গণতন্ত্রকে বারবার ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাকে এক বিতর্কিত রাষ্ট্র হিসেবে পরিচিতি দিয়েছে। পাকিস্তানের প্রতিবেশী আরেকটি মুসলিম দেশ হল আফগানিস্তান, যা রুক্ষ মাটির প্রতিটি কণায় মিশে আছে যুদ্ধ, প্রতিরোধ আর বিজয়ের গল্পে। যে ভূখণ্ডকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। মুসলিম বিশ্বের অন্যতম আলোচিত এ দেশ আফগানিস্তানের গভীর ইতিহাস, অনন্য সংস্কৃতি আর বর্তমান বাস্তবতা সম্পর্কে জানতে চাইলে এখন স্ক্রিনে আসা ভিডিওটি দেখতে পারেন। আমাদের এই দীর্ঘ পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে কোন কোন দেশ নিয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান। এমন তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে চাইলে ডলফিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।